1983 সালের কথা। আমেরিকার হকিন্স শহরের জাতীয় গবেষণাগারে হঠাৎ করেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। এক বিজ্ঞানী পাগলের মতো ছুটছিল। লিফটে ওঠার সাথে সাথেই এক অজানা প্রাণী তাকে টেনে নিয়ে যায়। একই রাতে হকিন্স শহরের উইল নামে একটি ছেলে তার বন্ধুদের সাথে বোর্ড গেম খেলছিল। খেলা শেষ করে সে যখন সাইকেলে বাড়ি ফিরছিল, গবেষণাগারের পাশ দিয়ে যাবার সময় সেই অজানা প্রাণীর মুখোমুখি হয়। ভয়ে উইল সাইকেল ফেলে পালিয়ে যায়, কিন্তু প্রাণীটা তাকে পিছু ধাওয়া করে তার বাড়ির টুল রুমে আটকে ফেলে। লাইট জ্বলছিল আর নিভছিল, আর মুহূর্তেই উইল অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে উইলের মা জয়েস তার ছোট ছেলের নিখোঁজ হওয়ার খবর শুনে একদম ভেঙে পড়েন। উইলের বন্ধুরা মাইক, ডাস্টিন আর লুকাস স্কুলে এসে জানতে পারে তাদের বন্ধু আর নেই। এদিকে ব্যাং ভাইয়ের বড় বোন ন্যান্সি, হাই স্কুলের ছাত্রী, তার প্রেমিক স্টিভের সাথে দেখা করার পরিকল্পনা করে। পুলিশ প্রধান হপার উইলকে খুঁজতে শুরু করেন। প্রথমে তিনি ভাবেন উইল হয়তো দুষ্টুমি করে কোথাও লুকিয়ে আছে, কিন্তু জয়েস এক সেকেন্ডও অপেক্ষা করতে রাজি ছিলেন না। গবেষণাগারের প্রধান, এক সাদা চুলের বৃদ্ধ, তার কর্মীদের নিয়ে গবেষণাগারে তদন্ত করতে আসেন এবং দেওয়ালের ওপর এক অদ্ভুত গর্ত দেখতে পান। ঠিক এই সময়েই গবেষণাগার থেকে পালিয়ে আসা একটি ছোট মেয়ে, যার নাম ইভি, আমরা তাকে ইভি বলেই ডাকবো কারণ তার হাতে XI লেখা ট্যাটু ছিল, একটি রেস্তোরাঁয় আসে। ক্ষুধার্ত ইভি রান্নাঘরের ফ্রেঞ্চ ফ্রাই চুরি করে খাচ্ছিল। মালিক ভেবেছিলেন ইভি হয়তো নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসেছে, তাই তিনি সমাজসেবা বিভাগে ফোন করেন। কিন্তু অন্ধকার হওয়ার পর গবেষণাগারের প্রধান তার কর্মীদের নিয়ে রেস্তোরাঁয় আসেন এবং প্রথমে রেস্তোরাঁর মালিককে হত্যা করেন। ইভি তার অতি প্রাকৃত শক্তি ব্যবহার করে 2 খুনিকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ প্রধান হপার উইলের বন্ধুদের কাছ থেকে কিছু তথ্য জানতে চান, কিন্তু বাচ্চারা এতটাই বকবক করছিল যে তার মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। হপার তার লোকজনকে নিয়ে জঙ্গলে তল্লাশি চালান, কিন্তু শুধু উইলের সাইকেলটা খুঁজে পান। উইলের বাড়ির টুল রুমে এসে হপার কিছু সূত্র খুঁজে পান, যা থেকে তিনি বুঝতে পারেন উইলের সাথে খারাপ কিছু ঘটেছে। অন্যদিকে উইলের বন্ধুরা ব্যাং ভাই, সয়া সস এবং কোকড়ানো চুল তাদের মনে করা স্থানে উইলকে খুঁজতে যায়। রাতে উইলের মা জয়েস একটি অদ্ভুত ফোন পান। রিসিভারে অস্পষ্টভাবে উইলের কণ্ঠস্বর শোনা যায়। ফোনটি হঠাৎ বৈদ্যুতিক প্রবাহ দ্বারা নষ্ট হয়ে যায়, কিন্তু জয়েস বিশ্বাস করেন যে তার ছোট ছেলে এখনও বেঁচে আছে। উইলের 3 বন্ধু যখন জঙ্গলে তাকে খুঁজছিল, তখন তারা ইভির মুখোমুখি হয়। ইভির দুর্দশাগ্রস্ত চেহারা দেখে তারা তাকে ব্যাং ভাইয়ের বাড়িতে নিয়ে আসে। ইভির ভাষার সমস্যা ছিল, তাই তারা অনেক জিজ্ঞেস করার পরেও কিছু বুঝতে পারেনি। ব্যাং ভাই ইভিকে তার বাড়ি রাত কাটানোর অনুমতি দেয়। ব্যাং ভাই ইভিকে বাড়ি ফিরতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ইভি জানায় যে তাকে খারাপ লোকেরা তারা করছে। পরের দিন সকালে ব্যাং ভাই ইভিকে তার বাড়ি ঘুরিয়ে দেখায়। এই সময় ইভি ছবিতে উইলকে দেখতে পায়। ইভি কিছু না বললেও ব্যাং ভাই বুঝতে পারে যে ইভি সম্ভবত উইলের পরিস্থিতি সম্পর্কে জানে। এদিকে উইলের মা সুপারমার্কেটে ফোন কিনতে গেলে সাদা চুলের বৃদ্ধ তার লোকজনকে নিয়ে উইলের বাড়িতে আসে এবং টুল রুমে কিছু সূত্র খুঁজে পায়। উইলকে খোঁজার সময় পুলিশ প্রধান হপার রেস্তোরাঁর মালিকের হত্যার খবর পান। তিনি রেস্তোরাঁর মালিকের বন্ধুদের কাছ থেকে ইভি সম্পর্কে জানতে পারেন। ইভির ছোট চুল ছিল, তাই হপার সন্দেহ করেন যে সে হয়তো উইল। উইলের বড় ভাই জোনাথন বাবার বাড়িতে ছোট ভাইয়ের খবর নিতে আসে। তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর তার বাবা নতুন সঙ্গিনী খুঁজে পেয়েছিলেন। ব্যাং ভাইরা ইভিকে উইল সম্পর্কে বলতে বাধ্য করার চেষ্টা করে, আর তখনই তারা ইভির অতি প্রাকৃত শক্তি দেখে চমকে যায়। রাতে যখন সবাই উইলকে খুঁজছিল, তখন স্কুলের শিক্ষক একটি গর্তে ইভি পালানোর সময় ফেলে যাওয়া পোশাকের টুকরো খুঁজে পান। পুলিশ প্রধান হপার তার লোকজনকে নিয়ে গর্তটার দিক অনুসরণ করে গবেষণাগারের কাছাকাছি চলে আসেন, কিন্তু সামরিক নিষিদ্ধ এলাকা হওয়ায় তারা ভিতরে প্রবেশ করতে পারেননি। ইভির অতি প্রাকৃত শক্তি দেখার পর 3 বন্ধু তাকে অনেক বেশি শ্রদ্ধা করে। ইভি খুব বেশি কথা বলতো না, কিন্তু সে ইঙ্গিত দেয় যে উইল সম্ভবত একটি দানব দ্বারা তাড়া করা হচ্ছে। উইলের মা নতুন ফোন কেনার পর আবার ছোট ছেলের ফোন পান। রিসিভারে এখনো অস্পষ্ট শব্দ শোনা যায় এবং ফোনটি আবার নষ্ট হয়ে যায়। এই সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটে। রাতে উইলের বড় ভাই জোনাথন গাড়ি করে জঙ্গলের কাছাকাছি এসে সূত্র খুঁজতে থাকে। ন্যান্সির বান্ধবী বার্ব যখন বিয়ার পার করছিল, তখন অসাবধানতাবশত তার হাত কেটে যায় এবং তার রক্ত সুইমিং পুলে পড়তে থাকে। এই সময় তার পেছন থেকে একটি অদ্ভুত শব্দ শোনা যায়। বার্ব ঘুরে দেখে একটি মুখহীন দানব তাকে তুলে নিয়ে যায়। বার্ব মুহূর্তের মধ্যে অন্ধকার উল্টো বিশ্বে পড়ে যায়। এটি একটি সমান্তরাল বাস্তব বিশ্ব, যেখানে সবকিছু নোংরা এবং আঠালো। বার্ব সিঁড়ি দিয়ে সুইমিং পুল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত দানব দ্বারা গিলে ফেলা হয়। পরের দিন সকালে জোনাথন ঘুম থেকে উঠে দেখে তার মা জয়েস সেই লাইটগুলোর সাথে কথা বলছেন। জয়েস বলেন যে উইল বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে তার সাথে যোগাযোগ করছে। জোনাথন মনে করে তার মা অবশ্যই অতিরিক্ত দুঃখের কারণে বিভ্রামি অনুভব করছেন। ব্যাং ভাইরা স্কুল ছুটির পর উইলকে খোঁজা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এবং ইভির সাথে বিকালে একটি নির্দিষ্ট স্থানে দেখা করার কথা বলে। সবাই চলে যাওয়ার পর ইভি একা ঘরে খেলছিল। এই সময় টেলিভিশনে কোকাকোলার বিজ্ঞাপন দেখে তার গবেষণাগারের অভিজ্ঞতা মনে পড়ে। ইভির ছোটবেলা থেকেই অতিপ্রাকৃত শক্তি ছিল। সাদা চুলের লোকটি একটি সুপার যুদ্ধ মেশিন তৈরি করার জন্য ইভিকে নিয়ে বিভিন্ন পরীক্ষা চালাতো। পুলিশ প্রধান হপার তার কর্মীদের নিয়ে গবেষণাগারের দরজায় আসেন। আলোচনার পর তাদের অবশেষে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোনো সূত্র পাওয়া যায়নি। সিসিটিভিতেও দেখা যায় উইল নিখোঁজ হওয়ার সেই 2 দিন গবেষণাগারের এলাকায় কেউ প্রবেশ করেনি। তবে হপার সিসিটিভি থেকে কিছু অস্বাভাবিকতা খুঁজে পান, কারণ উইল নিখোঁজ হওয়ার দিন বৃষ্টি হয়েছিল, কিন্তু সিসিটিভিতে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। এর মানে হলো গবেষণাগারের লোকেরা মিথ্যে বলেছিল। এরপর হপার লাইব্রেরিতে গিয়ে তথ্য খুঁজে দেখেন যে শক্তি বিভাগ মানসিক নিয়ন্ত্রণ সংক্রান্ত পরীক্ষা করেছিল এবং পেরি নামে একটি মহিলার মেয়েকে কেড়ে নিয়েছিল। উইলের মা জয়েস ছোট ছেলের সাথে যোগাযোগ করার জন্য রঙিন লাইট দিয়ে ঘর সাজিয়েছিলেন। এই সময় ব্যাং ভাইয়ের মা তার ছোট মেয়েকে নিয়ে বেড়াতে আসেন, আর ছোট মেয়েটি ঘরে জয়েস যা দেখেছিলেন তা দেখতে পায়। বান্ধবী বার্বের নিখোঁজ হওয়া ন্যান্সিকে আতঙ্কিত করে তোলে। সে বার্বের বাড়িতে ফোন করে জানতে পারে যে বার্ব সত্যিই বাড়িতে ফেরেনি। আর এই সময় জনাথানের সেই রাতে ছবি তোলার ঘটনা স্টিভের দ্বারা ধরা পড়ে। স্টিভ জনাথানের ক্যামেরা ভেঙে দেয় এবং সেই ছবিগুলি ছিঁড়ে ফেলে। ন্যান্সি স্টিভের বাড়ির কাছাকাছি বার্বের গাড়ি খুঁজে পায়। এর অর্থ হলো বার্ব সেই রাতে যায়নি। সে স্টিভের বাড়িতে বার্বের ওয়্যারঅ্যাবাউটস খুঁজতে আসে। অনিচ্ছাকৃতভাবে একটা দানবকে এক ঝলক দেখতে পায়। ছোট ছেলের সাথে আরও যোগাযোগ করার জন্য জয়েস দেয়ালে সব অক্ষর লিখে দেন। প্রতিটি লাইট একটি অক্ষরের সাথে মিলে যায়। জয়েস প্রশ্ন করেন আর উইল সংশ্লিষ্ট অক্ষর অনুযায়ী লাইট জ্বালায়। উইল বলে যে সে এখানেই আছে এবং মাকে দ্রুত পালিয়ে যেতে বলে, কারণ দানব যে কোনো সময় দেখা দিতে পারে। রাতে ব্যাং ভাইয়েরা ইভিকে নিয়ে পুলিশ গাড়ির সাথে রঙিন পাথরের কারখানার জলাধারে আসে। আসলে কেউ এখানে উইলের মৃতদেহ খুঁজে পেয়েছিল। পুলিশ প্রধান হপার জয়েসের কাছে উইলের মৃত্যুর খবর জানান, কিন্তু জয়েস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তার ছোট ছেলে এখনও বেঁচে আছে এবং বলেন যে তিনি কিছুক্ষণ আগেও ছোট ছেলের সাথে বৈদ্যুতিক বাতির মাধ্যমে যোগাযোগ করেছিলেন। বলেছিলেন যে উইল একটা মুখহীন দানব থেকে লুকিয়ে আছে। এখন পরিস্থিতি হলো সবাই মনে করে যে জয়েস পাগল হয়ে গেছে। ব্যাং ভাই মনে করে উইল অবশ্যই মারা গেছে। সে ইভিকে বকাবকি করে যে সে উইলকে বাঁচাতে তার সব শক্তি ব্যবহার করেনি, কিন্তু এই সময় ইভি তার অতিপ্রাকৃত শক্তি দিয়ে প্রমাণ করে যে উইল আসলে বেঁচে আছে। পুলিশ প্রধান হপার মর্গে এসে মৃতদেহ দেখতে চান। এই সময় তিনি অপ্রত্যাশিতভাবে জানতে পারেন যে স্থানীয় পোস্টমর্টেম অফিসারকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরো পোস্টমর্টেম প্রক্রিয়াটি উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা পাঠানো লোকজনের দ্বারা পরিচালিত হয়েছিল। এটি তাকে সতর্ক করে তোলে। যদিও জয়েস এবং জনাথান ছোট ছেলের মৃতদেহ দেখেছিলেন, কিন্তু কাছাকাছি থেকে দেখার অনুমতি না থাকায় জয়েস মনে করেন যে সেটি তার ছেলে ছিল না। ন্যান্সি বান্ধবী বার্বের নিখোঁজ হওয়ার পরিস্থিতি পুলিশকে জানায় এবং বলে যে সে স্টিভের বাড়ির সুইমিং পুলের কাছে একটা দানব দেখেছিল। ন্যান্সি বাড়িতে ফিরে আসে। জনাথানের তোলা ছবি থেকে সেই দানবটির ছবি খুঁজে পায়। সে জনাথানকে খুঁজে বের করে এবং তাকে দানবটির বর্ণনা দেয়। এটি জয়েস যা বলেছিলেন তার সাথে হুবহু মিলে যায়। এটি জনাথানকে হতভম্ব করে তোলে। এর অর্থ হলো তার মা পাগল হয়ে বাজে কথা বলেননি। জনাথান এবং ন্যান্সি ছবিগুলিকে আরও বড় করে। এবার অবশেষে দানবটির আসল চেহারা দেখতে পায়। যদিও ইভি তার অতি প্রাকৃত শক্তি ব্যবহার করে উইলের ওয়্যারঅ্যাবাউটস খুঁজে পায়, কিন্তু ওয়াকিটকির সমস্যার কারণে কয়েকজন বন্ধু খুব স্পষ্টভাবে শুনতে পায়নি। এই সময় তারা ঘরের শিক্ষকের সেই রেডিও স্টেশনটির কথা মনে পড়ে। ইভিকে স্কুলে প্রবেশ করাতে সক্ষম হওয়ার জন্য তারা ইভিকে একটি সত্যিকারের ছোট মেয়ের মতো সাজিয়ে তোলে। কয়েকজন বন্ধু সাইকেল চালিয়ে ইভিকে স্কুলে নিয়ে আসে এবং সফলভাবে ঘরের শিক্ষকের অফিসে প্রবেশ করে। ইভি আবার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে উইলের সাথে যোগাযোগ করে। ইভির অতিপ্রাকৃত শক্তি শুধুমাত্র শারীরিক আক্রমণের মধ্যে সীমাবদ্ধ ছিল না, মনের মাধ্যমে অন্যের চিন্তা ভাবনায় প্রবেশ করতেও সক্ষম ছিল এবং এর মাধ্যমে অন্যের চিন্তা ভাবনা জানতে পারত। ইভি তার শক্তি ব্যবহারের কিছুক্ষণ পর রেডিও স্টেশন থেকে উইলের কণ্ঠস্বর শোনা যায় এবং একই সাথে জয়েসের বাড়িতেও ছোট ছেলের কণ্ঠস্বর শোনা যায়। আসলে উইল বার্বের মতো উল্টো বিশ্বে আটকে পড়েছিল। ঘটনার সত্যতা জানতে পুলিশ প্রধান হপের মর্গে আসেন। তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা পাঠানো প্রহরীকে অজ্ঞান করে উইলের মৃতদেহ টেনে বের করেন। এই সময় তিনি অবাক হয়ে দেখেন এটি শুধুমাত্র একটি কৃত্রিম মৃতদেহ ছিল। শরীরের ভিতরে সবকিছু তুলা দিয়ে ভরা ছিল। পুলিশ প্রধান হপার রাতে শক্তি বিভাগের গবেষণাগারে আসেন। তিনি বল প্রয়োগ এবং চালাকি করে গবেষণাগারের ভিতরে প্রবেশ করেন। পুলিশ প্রধান হপার আরও গভীরে প্রবেশ করেন। অবশেষে
পাশে সেই রহস্যময় গর্তটি দেখতে পান। এই জিনিসটি তার বোঝার বাইরে ছিল। যখন সে হতভাগ ছিল তখন গবেষণাগারের লোকেরা তাকে আক্রমণ করে। যখন পুলিশ প্রধান হপার জেগে ওঠেন তিনি নিজেকে বাড়িতে খুঁজে পান। তিনি ঘরের জিনিসপত্র উল্টে দেখেন। অবশেষে সিলিং লাইটে শক্তি বিভাগ তার বাড়িতে রাখা স্পিকারটি খুঁজে পান। আসলে ছোট শহরের উইলের নিখোঁজ হবার সাথে জড়িত সবাই সাদা চুলের বৃদ্ধের দ্বারা গুপ্তচর বৃত্তি করা হয়েছিল, ইভি এবং উইলের যোগাযোগের প্রক্রিয়া সহ। ব্যাং ভাইরা ইভির ইঙ্গিত থেকে বুঝতে পারে উইল সম্ভবত উল্টো বিশ্বে প্রবেশ করেছে, অর্থাৎ বাস্তব বিশ্বের সমান্তরাল অন্য মাত্রার স্থান। উইলের শেষকৃত্যের পর কয়েকজন বন্ধু পদার্থবিজ্ঞানের শিক্ষকের কাছে আসে। শ্যাডো ভ্যালি অর্থাৎ তথাকথিত মন্দ স্থান বিদ্যমান কিনা তা জিজ্ঞাসা করে। পদার্থবিজ্ঞানের শিক্ষক মনে করেন যে উল্টো বিশ্বের অস্তিত্ব অবশ্যই আছে, তবে এটি মন্দ কিনা তা অজানা। যদি সাধারণ মানুষ উল্টো বিশ্বে প্রবেশ করতে চায় তবে একটি প্রবেশদ্বার খোলার জন্য বিশাল শক্তি থাকতে হবে। ব্যাং ভাইরা বাড়িতে ফিরে আসার পর ইভিকে জিজ্ঞাসা করে উল্টো বিশ্বের প্রবেশদ্বার কোথায়, কিন্তু ইভি বলে যে সে জানে না। এই সময় কোকড়ানো চুল একটি কম্পাস ব্যবহার করে প্রবেশদ্বার খুঁজে বের করার একটি পদ্ধতি বের করে। উল্টো বিশ্বের প্রবেশদ্বারের একটি শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে, কম্পাস অনুসরণ করলে অবশ্যই উল্টো বিশ্বের প্রবেশদ্বার পাওয়া যাবে। এরপর ব্যাং ভাইরা ইভিকে নিয়ে কম্পাসের নির্দেশনা অনুযায়ী যাত্রা করে। ইভি বুঝতে পারে যে এইভাবে চলতে থাকলে তারা অবশ্যই গবেষণাগারের উল্টো বিশ্বের প্রবেশদ্বার খুঁজে পাবে। সে অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এসেছিল এবং সেই অন্ধকার জায়গায় ফিরে যেতে চায় না, এবং একবার দানবের মুখোমুখি হলে এই কয়েকজন দুষ্টু বাচ্চা কেউ পালাতে পারবে না। তাই সে তার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে কম্পাসের দিক পরিবর্তন করে দেয়। যখন তিন বন্ধু বুঝতে পারে যে তারা কেবল গোল গোল ঘুরছে তখন ইভির গোপনীয়তা বুঝতে পারে। তিন বাচ্চার প্রশ্নের মুখে ইভি দুঃখ প্রকাশ করতে পারে না। যে সয়া সস ইভিকে খুব বেশি পছন্দ করত না সে রেগে যায়। ব্যাং ভাই রেগে সয়া সসের সাথে মারামারি করে। ইভি তাড়াহুড়ো করে তার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে সয়া সসকে মারধর করে। নিজের করা ভুল দেখে ইভি চুপচাপ চলে যায়। উইল এবং বার্বকে খোঁজার জন্য জনাথন এবং ন্যান্সি পুরো সশস্ত্র হয়ে জঙ্গলে আসে। ন্যান্সি একটি গাছের গর্তে একটি প্রবেশদ্বার খুঁজে পায়। সে ভিতরে প্রবেশ করার পর সরাসরি উল্টো বিশ্বের স্থানে চলে আসে এবং নিজের চোখে সেই দানবটিকে দেখতে পায়। শব্দ শুনে দানবটি ন্যান্সিকে তাড়া করতে শুরু করে। জনাথনের সাহায্যে ন্যান্সি শেষ পর্যন্ত সৌভাগ্যক্রমে বিপদ থেকে বেঁচে যায় এবং গাছের উপরের প্রবেশদ্বারটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। পুলিশ প্রধান হপার জয়েসের সাথে দেখা করে পরিস্থিতি বিস্তারিতভাবে বর্ণনা করেন। পরের দিন পুলিশ প্রধান হপার এবং জয়েস গাড়িতে করে গবেষণাগার দ্বারা মেয়ে কেড়ে নেওয়া মহিলা টেরির বাড়িতে যান। তিন বন্ধুকে ছেড়ে ইভি একা জঙ্গলে এক রাত কাটায়। পরের দিন ক্ষুধার্ত ইভি সুপারমার্কেটে আসে। তার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে প্রচুর পরিমাণে স্ন্যাক্স চুরি করে। পুলিশ প্রধান হপার এবং জয়েস টেরির বাড়িতে আসার পর টেরির বোন একটি সত্য প্রকাশ করে। আসলে বহু বছর আগে টেরি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি সরকার দ্বারা শুরু করা মানসিক নিয়ন্ত্রণ গবেষণায় অংশগ্রহণ করেছিল। উদ্দেশ্য ছিল মস্তিষ্কের সীমানা প্রসারিত করা। যদিও এই পরীক্ষাটি শেষ পর্যন্ত সফল হয়নি, কিন্তু পরীক্ষার সময় টেরি আবিষ্কার করে যে সে গর্ভবতী হয়েছে। তবে সরকারের মতে টেরির গর্ভাবস্থার শেষের দিকে গর্ভপাত হয়েছিল, কিন্তু টেরি জোর দিয়ে বলে যে সে একটি মেয়ে জন্ম দিয়েছে এবং বলে যে বাচ্চাটি জন্ম নেওয়ার পরপরই জাতীয় শক্তি বিভাগ গবেষণাগার দ্বারা কেড়ে নেওয়া হয়েছিল। টেরির এই মেয়েটি হলো ইভি। গবেষণাগারের প্রধান সাদা চুলের বৃদ্ধ ইভিকে কেড়ে নেওয়ার পর নিজেকে ইভির বাবা বলে দাবি করে এবং বিভিন্ন পরীক্ষা শুরু করে। ইভির মাধ্যমে বিশ্বকে মোকাবিলা করার জন্য একটি সুপার অস্ত্র তৈরি করতে চেষ্টা করে। ইভিকে খোঁজার জন্য ব্যাং ভাই সয়া সস এবং কোকড়ানো চুল সাইকেল চালিয়ে জঙ্গলে আসে, কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রায় তাদের বিরক্ত করা দুই গুন্ডার মুখোমুখি হয়। তার ভালো বন্ধু কোকড়ানো চুলকে বাঁচানোর জন্য ব্যাং ভাই গুন্ডাদের আদেশ অনুযায়ী খাড়া পাহাড় থেকে ঝাঁপ দিতে প্রস্তুত হয়। কিন্তু এই সময় ইভি আসে। তার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে কেবল ব্যাং ভাইকে বাঁচায় না তা নয়, বরং দুই গুন্ডাকেও শিক্ষা দেয়। ইভি শেষ পর্যন্ত সত্য প্রকাশ করে। আসলে শেষ পরীক্ষা চালানোর সময় ইভি একটি দানবের মুখোমুখি হয়। অতিরিক্ত ভয়ের কারণে তার অতিপ্রাকৃত শক্তি বিস্ফোরিত হয়। ইভি অনিচ্ছাকৃতভাবে উল্টো বিশ্বে প্রবেশদ্বার খুলে দেয়, যার ফলে দানব উল্টো বিশ্ব থেকে বাস্তব বিশ্বে প্রবেশ করতে সক্ষম হয়। কয়েকজন বাচ্চা বাড়িতে ফেরার পরপরই গবেষণাগারের লোকেরা তাদের খুঁজে পায়। তারপর একটা ধাওয়া পাল্টা শুরু হয়। যখন তাদের আর কোনো উপায় ছিল না, ইভি আবার তার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে দ্রুতগামী একটি ট্রাককে উল্টে ফেলে। তারপর সাদা চুলের বৃদ্ধ তার লোকজনকে নিয়ে ব্যাং ভাইয়ের বাড়িতে আসে। এখানে ইভির থাকার চিহ্ন খুঁজে পায়। কয়েকজন বাচ্চা একটি পুরনো গাড়ির গ্যারেজে এসে কৌশল নিয়ে আলোচনা করে। এই সময় শক্তি বিভাগ হেলিকপ্টার পাঠিয়ে তল্লাশি শুরু করে। জনাথন এবং ন্যান্সি দাননীর পরিস্থিতি পুলিশ প্রধান হপার এবং জয়েসকে বিস্তারিতভাবে জানায়।
নেয়। এই সময় ইভির দ্বারা হাত ভাঙা গুন্ডাটি তার মাকে নিয়ে থানায় অভিযোগ করতে আসে। পুলিশ প্রধান হপার শুনে বুঝতে পারেন যে ইভি ব্যাং ভাইদের সাথে আছে। কয়েকজন বাচ্চার সাথে যোগাযোগ করার জন্য পুলিশ প্রধান হপার উইলের বাড়িতে আসেন। উইলের স্পিকার ব্যবহার করে শেষ পর্যন্ত ব্যাং ভাইদের সাথে যোগাযোগ করেন। পুলিশ প্রধান হপার কয়েকজন বাচ্চাকে বাড়িতে নিয়ে আসে। সবাই মিলে উইলকে উদ্ধারের উপায় নিয়ে আলোচনা করতে শুরু করে। যেহেতু ইভি প্রায় জলের ট্যাঙ্কে পরীক্ষা চালাতো, সবাই স্কুলের জিমনেশিয়ামে এসে একটি বড় জলের পুল তৈরি করে। ইভি ভিতরে শুয়ে কিছুক্ষণের মধ্যে অন্য জগতে প্রবেশ করে। সে প্রথমে ন্যান্সির বান্ধবী বার্বকে মৃত দেখে, তারপর উইলকে খুঁজে পায়। এই সময় উইল প্রায় মৃতপ্রায় ছিল। ইভি উইলকে শান্ত থাকতে বলে, সবাই তাকে বের করার উপায় বের করবে। উইলকে উদ্ধারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পুলিশ প্রধান হপার এবং জয়েস গোপনে গবেষণাগারে প্রবেশ করেন, উল্টো বিশ্বের প্রবেশদ্বার থেকে প্রবেশ করার পরিকল্পনা করেন। কিন্তু এই দুজন ভিতরে প্রবেশ করার পরপরই ধরা পড়ে যান। আর একই সাথে জনাথন এবং ন্যান্সি সমস্ত সরঞ্জাম নিয়ে বাড়িতে ফিরে আসে। তারা রক্ত দিয়ে দানবটিকে বাইরে বের করবে, তারপর তাকে ফাঁদে ফেলবে। উইলকে উদ্ধারের জন্য পুলিশ প্রধান হপার শেষ পর্যন্ত সাদা চুলের বৃদ্ধের সাথে চুক্তি করেন। পুলিশ প্রধান হপার ইবিকে হস্তান্তর করবে এবং সাদা চুলের বৃদ্ধ পুলিশ প্রধান হপার এবং জয়েসকে উল্টো বিশ্বে প্রবেশ করে মানুষ উদ্ধারের অনুমতি দেবে। এরপর পুলিশ প্রধান হপার এবং জয়েস সুরক্ষামূলক পোশাক পরে উল্টো বিশ্বে প্রবেশ করেন, আর সাদা চুলের বৃদ্ধ তার লোকজনকে নিয়ে ইভিকে ধরে ফেলে। ন্যান্সি এবং জনাথন ফাঁদ পাতার পর ন্যান্সিকে গভীরভাবে ভালোবাসত একটি ধনী দ্বিতীয় প্রজন্মের লোক স্টিভ হঠাৎ করে চলে আসে। আগে স্টিভ ন্যান্সি এবং জনাথনের সাথে মারামারি করেছিল, সেখানে ন্যান্সির কাছে ক্ষমা চাইতে এসেছিল। কিন্তু এই সময় রক্তের গন্ধ পেয়ে দানবটি দেখা যায়। বলা বাহুল্য, এই ধনী দ্বিতীয় প্রজন্মের লোকটি সত্যিই সময় মতো এসেছিল এবং অনেক সাহায্য করেছিল। তিনজন একসাথে কাজ করে শেষ পর্যন্ত দানবটিকে তাড়িয়ে দেয়। পুলিশ প্রধান হপার এবং জয়েস উল্টো বিশ্বের উইলের বাড়িতে আসে। উল্টো বিশ্ব এবং বাস্তব বিশ্বের মধ্যে চৌম্বক ক্ষেত্র এবং সিনেমার মাধ্যমে একটি সূক্ষ্ম সম্পর্ক আছে। ঘরের ভিতরে এই দুটি পক্ষ কেউ কাউকে দেখতে না পেলেও একে অপরের উপস্থিতি অনুভব করতে পারে। এই সময় সাদা চুলের বৃদ্ধ তার লোকজনকে নিয়ে স্কুলে আসে। কয়েকজন বাচ্চা দ্রুত ইভিকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু সাদা চুলের বৃদ্ধের লোকবল বেশি, তাই দ্রুত বাচ্চাদের ধরে ফেলে। ইভি আবার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে সাদা চুলের বৃদ্ধের 4 জন কর্মচারীকে হত্যা করে, কিন্তু সেও ঘন ঘন অতিপ্রাকৃত শক্তি ব্যবহারের কারণে শারীরিক শক্তি হারিয়ে অজ্ঞান হয়ে যায়। সাদা চুলের বৃদ্ধ কয়েকজন বাচ্চাকে নিয়ন্ত্রণ করার পর ইভিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রক্তের গন্ধ পেয়ে দানবটি দেওয়াল ভেঙে বেরিয়ে আসে, গিয়ে সাদা চুলের বৃদ্ধকে খেয়ে ফেলে। কয়েকজন বাচ্চা ইভিকে নিয়ে ক্লাসরুমে লুকিয়ে যায়, কিন্তু দানব দ্রুত চলে আসে। সয়াশাস গুলতি দিয়ে দানবটিকে তীব্রভাবে আঘাত করে, কিন্তু দানবটি লুকানোর চেষ্টাও করে না। কয়েকজন বাচ্চার জীবন বিপন্ন হয়ে দেখে ইভি শেষ পর্যন্ত দানবের সাথে লড়াই করে। এই কৌশলটি উভয় পক্ষের জন্য ক্ষতিকর ছিল। বন্ধুদের বিদায় জানানোর পর ইভি এবং দানব একসাথে অদৃশ্য হয়ে যায়। পুলিশ প্রধান হপার এবং জয়েস খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত জীবিত উইলকে খুঁজে পান। জরুরি চিকিৎসার পর উইল শেষ পর্যন্ত বেঁচে যায়। 1 মাস পর সবার জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু উইলের দুঃস্বপ্ন শেষ হয়নি। দানবটি হয়তো তার শরীরের ভেতরে বাসা বেঁধেছিল, যার ফলে এই সিরিজের দ্বিতীয় সিজন শুরু হয়। কেমন লাগলো এই রহস্যময় গল্প? স্ট্রেঞ্জার থিংসের প্রথম সিজন আসলেই এক অসাধারণ অভিজ্ঞতা। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। পরের ভিডিওটা মিস করো না।